রাফি কথাটা বলেই রিয়াকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যেই রিয়ার ওড়নাটা টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই আদিত্য রাফির রুমে এসে এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, সি, তুই এত নিচে নেমে গেছোস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সব সময় রাফির ঘরের আশেপাশে ঘুরঘুর করতো। রাফি, ভাবি আপনি বলেন। ভাইয়া আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকেই মারছে। আদিত্য, একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন। তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও না দেখি। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। রাফি, ভাবি একটা জিনিস খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হয় ওরা দুজন একে অপরকে অনেক আগে থেকেই চেনে। ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তুলি, একদম। আমিও খেয়াল করছি। আমারও মনে হয় কোনো না কোনো কালেকশন ওদের মাঝে আছে। যাই হোক শোনো, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। রাফি, আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। তুলি, ওকে। দুজন রিয়াকে সারানোর বুদ্ধি বের করতে থাকে। আর এইদিকে আদিত্য রাগে লুক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রকি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? রিয়া, যেদিন থেকে আমাকে দেখেছে সেই দিন থেকেই আমার পিছু নিয়েছে। আদিত্য, আমাকে আগে কেন বলেন নাই? আর একটু হলে কি হতো? রিয়া বলল, কি হবে, আমি তো একটা পতিতা, আমার থেকে আর ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্য রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়েও মারল না। আদিত্য বলল, এই আপনি আমার সামনে থেকে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। রিয়ার আদিত্য রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। রহিমা খালা, রিয়া তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজেই পাওয়া যায় না। রিয়া রহিমার খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যর বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে ততই বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতেই চলে আসলো। রূপা আগে থেকে দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়ার একদিকে আদিত্যর বিয়ে নিয়ে টেনশন, আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া কোনো কিছু বুঝতে পারছে না কি করবে। রিয়া কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বুর কল আসলো। রিয়া রিসিভ করলো। রিয়ার আব্বু, রিয়া তুই কোথায়? এখনই হসপিটালে চলে আয়, রূপার জ্ঞান ফিরে এসেছে। তাড়াতাড়ি আয়, রূপা ছটফট করছে খুব। রিয়া ওর বাবার কথাগুলো শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার কেবিনে ঢোকে। রূপার কাছে এগিয়ে যেয়ে রূপার সাথে কথা বলতে লাগলো। রূপা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে আমি মনে হয় আর বাঁচবো না। আপু আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে? আপুরে আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোট্টবেলা থেকে আম্মুর আদর পাই নাই। তাকে কেমন দেখতে আমি তো তাও জানি না। আপু প্লিজ আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। রিয়া, ধুর পাগলি, তোর কিচ্ছু হবে না। রূপা জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ডাক্তার এসে রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল, রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবেই হোক ওর মাকে যেন নিয়ে আসেন। রিয়া উপায় না পেয়ে বাইরে চলে আসে। রিয়ার আব্বু বলল, রিয়া তোর আম্মুর সাথে আমি দেখা করতে চাই। রিয়া, না আব্বু, আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসবো, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। এই বলে রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যদের বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখে বলল, রাফি, দাদিমা তোমার আদরের রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম আমি কি করেছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন, আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? রাফি, চুপ, এত নাটক করবি না। তুই গতকাল রাতে আমার সাথে কি কি করছোস সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। রিয়া, মানে? রাফি, মানে বোঝোস না? আর ভাইয়া তুমি আমাকে ভুল বোঝে আমাকে মারলে। এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে?
প্রায় সময় আমাকে রিয়া এমন বাজে ইঙ্গিত দিত, প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসে আমার সাথে এমন করত। আর আমি ছেলে মানুষ, কতদিন নিজেকে ধরে রাখবো। রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, সেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। রিয়া ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন আমি এমনটা কোনোদিন করি নাই, আমি এমন কাজ করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না। তুলি রিয়াকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? রুমা, সি, আমি ভাবতে পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কিনা, সি। রিয়া, আম্মু বিশ্বাস করো আমি এমন কাজ করি নাই। আম্মু, এই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই তো অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠো ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়, হ্যাঁ? রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে যেয়ে বলে উঠল, তুলি, হাউ ডেয়ার ইউ পোশ মি। রিয়া রেগে গিয়ে তুলিকে বলতে লাগলো, রিয়া খবরদার, ইফ ইউ পুট ইয়োর হ্যান্ড ওয়ান্ট মি, আই উইল ব্রেক ইয়োর হ্যান্ড। আই এম সরি ফর ইয়োর ব্যাড বিহেভিয়ার, ওয়ার ডু আই হ্যাভ ওয়ান রেসপেক্ট বিকজ আই ওয়ার্ক ইন দিস হাউস। রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আমি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো? আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমার আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখেন, আমার বোনের অবস্থা খুব বেশি ভালো না। প্লিজ আপনি আমার সাথে চলেন, আমি আপনার পায়ে পড়ছি। রুমা, তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে যেন আমি আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, দেখেন আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নাই। আমাকে যা শাস্তি দিবেন আমি সব মাথা পেতে নেব। দয়া করে একটা বার আমার সাথে আপনি চলেন, আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলেন। রাফি, খবরদার ফুপি এই মিথ্যুকের কথা বিশ্বাস করবে না। ও তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুফি, দাদিমা, ওকে এখনই এই চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকেও বের করে দাও। তাহলে এইসব মেয়েদের ঠিক হবে, জীবনে কখনো যেন কোনো বড়লোক ছেলেদের ফাঁসাতে না পারে। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, রিয়া, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেটা আমি হজম করে নেব? আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকোস তাহলে জীবনে সব থেকে বড় ভুল করছোস। আমার ধৈর্যের সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনও সময় আছে, ভালো হয়ে যা, মেয়েদের সম্মান করতে শিখে। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগে সব কিছু বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই নাই তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বল হিসাবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোড় করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। রিয়ার আব্বু, আর কিছু করতে হবে না, রূপা আর এই দুনিয়াতে বেঁচে নাই, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা খালা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই, ওর বোন আসলেই অনেক অসুস্থ, মেয়েটা বড্ড মা মা করছে, আমি দেখতে গেছিলাম। রুমা, কি রিয়া সত্যি বলছিল? রহিমা, হ্যাঁ। রুমা, ওরা কোন হসপিটালে আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে, তখনই রহিমার ফোনে কল আসছে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেই।
রহিমা, রিয়া কান্না করছিস কেন? রূপা কি ঠিক আছে? রিয়া, খালা রূপা। রহিমা, কি হয়েছে রূপার? রিয়া, খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো, আর রহিমার কান থেকে ফোনটা পড়ে গেলে রুমা বলল, রুমা কি হয়েছে? রহিমা কান্না করছো কেন? রহিমা, রূপা মারা গেছে। ছোট মেয়েটা এই অকালেই চলে গেল, ভাবতেই কেমন যেন কষ্ট হচ্ছে। আদিত্য, কি রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে, রুমা তখনই বলল, রুমা, আদিত্য আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যর সাথে যেতে নিলে সবাই ওদের সাথে যেতে লাগলো। রহিমার খালার বাড়িতে গেলে রুমা দেখতে পায় রিয়া লাশের খাট ধরে চিৎকার করে কান্না করছে। রিয়ার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে চলে যান, আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে আর দরকার নাই, এখন এইখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নাই। আমার বোন চলে গেছে তো, ওর শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারে নাই। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রুমা, রিয়া, আমি বুঝতে পারি নাই যে তুমি সত্যি বলছো। রাফির কথাগুলো শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যা নাটক করছো। রিয়া, হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করেছি। নাটকের ফলাফল দেখতেই তো পারছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান, আপনাকে সত্যি আর দরকার নেই। আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি, চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, এই রূপা ওঠো, এভাবে শুয়ে আছো কেন? এই রূপা দেখো, তোমাকে আমি ধরেছি, তুমি আমাকে মারবে না। এই রূপা ওঠো, এভাবে শুয়ে থাকো না। রূপা ওঠো। আদিত্য কথা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও, আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। রিয়া, আপনারা না মানলে কি যায় আসে? আমার বোন তো চলে গেছে। যান, আপনারা ফুবিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতে রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়া তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওর জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারে নাই। আমার ছোট বোনটা একটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। রুমা, রূপা, রিয়া তোমার সন্তান। রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা মা, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। এই রূপা ওঠ, দেখ তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। এই রূপা ওঠেক না মা, একবার আমাকে আম্মু বলে ডাক। এই রূপা, এভাবে চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক। এই রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা ওঠেক না রে মা, তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক না রে। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই তো অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে দেখতে পেল একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল, রিয়া, আপনি এই সব নাটক বন্ধ করেন, এখনই এই বাড়ি থেকে চলে যান। রুমা, রিয়া, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন বলস নাই তুই আমাদের সন্তান? কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিস? রিয়া, আপনি এই বাসা থেকে চলে যান, আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরা মুখ দেখবেন, কোনটা? সালেহা চৌধুরী, রিয়া, দাদু ভাই এভাবে বলো না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। রিয়া, কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের যে কত মনে আছে তা তো দেখতেই পেয়েছি। নতুন সংসার, স্বামী সন্তান নিয়ে তো উনি ভালোই আছে। সেখানে গিয়ে কেন উনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদুর বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলেও জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল,
রিয়া কান্না করিস না, আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে মা। রিয়া: না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছে ফেললাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এইসব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কত আক্ষেপ নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করেছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলেও রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়ার 10 মিনিট পরই এই দুনিয়া থেকে রূপা বিদায় নেই। এটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চায় না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না, সারাদিন একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এই দিকে এই অবস্থার কারণে আদিত্যর বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যর সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই, তার বাবার স্ত্রী হয়েই তার দাদুর বাড়িতেই থাকতো। আর তার বড় খালামণির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচ্চুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে। সেই কারণে কারো সাথে ভালো করে কথা বলতো না। এইদিকে রিয়ার আব্বু টেনশনে বসে থাকতে দেখে রুমা এসে কাঁধে হাত রাখলো। রিয়ার আব্বু: রুমা, আজ আমি সব তো ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটাই কাউকে পেল না। আজ তুমি আমার সাথে আসো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটাই নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দিব বলো, যেখানে আমি নিজেই এইটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর 2 হাত ধরে বলল, রুমা, সব দোষ আমারই। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুইটা কত কষ্ট পেয়েছে জীবনে। যদিও আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়ির কাজের বুয়া হয়ে থাকতো না। আর আমাকেও না পাওয়ার আক্ষেপও থাকতো না। রিয়ার আব্বু: ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগের বশে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম। আমি যদি ধৈর্য ধরে সব কিছু ঠিক করে নিতাম তাহলে আজ এমন কিছু হতো না। সালেহা চৌধুরী: দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নাই। এখন তোমাদের একটা সন্তান আছে, তাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটা ফিরে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেইটা নিয়ে ভাবো। রুমা: আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ও রেগে যাচ্ছে, আমাকে সহ্য করতে পারছে না। সালেহা চৌধুরী: এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকিস না। তুই ওর কাছে যাওয়ার চেষ্টা কর, দূরে দূরে থেকে আরও দূরত্ব বাড়িয়ে দিস না। রিয়ার আব্বু: হ্যাঁ, এটা আম্মা ঠিক কথা বলেছে। তুমি তো ওর আম্মু। ও যতই রেগে থাক না কেন তোমাকে অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ও ক্ষমা করে দেবে। তাই তুমি ওর কাছে কাছে থাকো, দূরে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতেই রিয়া চিল্লিয়ে উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা, একবার ভেবে দেখছিস আমি তোদের মা। আমি যত খারাপ হই না কেন, একটা মা কখনোই তার সন্তানদের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখ তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে। তাকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম। কতটা আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাকে বড় করার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো বাবা মা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকে আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর 2টা পায়ে ধরি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। রুমা: আচ্ছা, ওইসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। আমি তোকে আজ নিজের হাতে খাওয়ায়া দিব।
রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচে থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়াই দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমা খেয়ে বলল, আম্মু আমি পারছি না, আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে যে কিভাবে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে দুজন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে এলো। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রেখেছে। রিয়া ছাদের ওপরে এক কানিতে দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে আদিত্য বলল, আদিত্য, রিয়া আমি এই বিয়েটা করতে চাই না। রিয়া, কেন? আদিত্য, রিয়া আমি তোমাকে ভালোবাসি আর তুমি তো আমার স্ত্রী। আমাদের বিয়ে তো হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। রিয়া, হুম, তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নাই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রাফি, রিয়া আপু। রিয়া, কি? আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? রাফি, না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রিয়া, কি কথা, তাড়াতাড়ি বলো। রাফি, আপু আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাইয়া আমাকে মেরেছিল, যার কারণে রাগের বশে আমি এমনটা করেছি। রিয়া, ওই পিকগুলো রাফি সব এডিট করা ছিল, আমাকে ক্ষমা করে দিও। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনো দিন কোনো মেয়েদের সম্মান নষ্ট করব না। রিয়া, আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলে ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের বাসায় গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর এইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যর বিয়ে পড়ানো শুরু করে দিল। আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বললে আদিত্য সাইন না করে বসে থাকে। আর এইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। সালেহা চৌধুরী আদিত্যকে বলল, কি ব্যাপার দাদু ভাই, সাইন কেন করছো না? তুলি, আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস নাই? একের পর এক আদিত্যকে বলতে লাগলো। সাইন করতে আদিত্য কারো কথা না শুনে উঠে পড়ল। আদিত্য তুলির দিকে তাকিয়ে বলল, তুলি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুলি, হোয়াট? সালেহা চৌধুরী, কি বিয়ে করতে পারবে না মানে? আদিত্য, দাদিমা আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসাবে মানতে পারবো না। সালেহা চৌধুরী, বিবাহিত মানে? কাকে বিয়ে করেছো তুমি? আদিত্য, দাদিমা আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো। তুলি, সবাই চিনি মানে? আমি রিয়াকে বিয়ে করেছি, রিয়া আমার স্ত্রী। রিয়া, কিন্তু আমি তোমাকে স্বামী হিসাবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এই সব করে কি বোঝাতে চাইছো? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছো, এখন অন্তত ভালো হয়ে যাও। আদিত্য, রিয়া দেখো, আমি তোমাকে বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। রিয়া, আপনার ভালোবাসা আর আমার দরকার নাই, আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। আদিত্য, বারবার এক কথা বলবে না প্লিজ। রিয়া, ওকে বলবো না, আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ, দেখেন, হুদা বেহুদা কথা বলবেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুলি, রিয়া সত্যি তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই? তাহলে ও যে বলছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। রিয়ার আব্বু, আদিত্য, আমার মেয়েকে নিয়ে তুমি বাজে কথা বলো না, আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি, আমার মেয়ে কখনোই কোনো ছেলেদের সাথে মেশে নাই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আদিত্য, আঙ্কেল বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না, হ্যাঁ আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। রিয়া, চুপ করেন, আপনার সাথে আমার কিছুই হয় নাই। রাফি, কিন্তু রিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এইটা মিথ্যা বলছো। দেখো, আমি যে ছবিগুলো এডিট করেছি ওই ছবিগুলোর মানুষ কিন্তু তোমার আর ভাইয়ারই ছিল। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য বলল, মানে ছবিগুলো এডিট করছোস, কি বলিস?
রাফি, সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি রিয়া আপুকে প্রায় সময় ভাইয়ার রুমে যেতে দেখতাম। আমার কিছুটা সন্দেহ হইতো, তাই একদিন আমি ভাইয়ার জানালা দিয়ে লুকিয়ে সব কিছু দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করছে, রিয়া আপু একটা কথাও বলছিল না। রিয়া আপু ভাইয়ার স্পর্শগুলো অনুভব করতে থাকতো। আমি সেদিন পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে হবে, সেখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়া ফুপির মতো করে সবাইকে এড়িয়ে দিতে পারে। তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আব্বু রেগে গিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া এইসব কি বলছে রাফি? রুমা, কি হলো, চুপ করে আসিস কেন? কথা বল। রাফি যা বলছে তা কি সত্যি? আদিত্য, তোমরা তো রাফির কথা শুনতে পেলে, আর রিয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো না আমি মোটেও মিথ্যা কথা বলছি না। আর যদি বিশ্বাস না করো, তাহলে আঙ্কেল আর একটা প্রমাণ দেই। আপনার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগছিল, সেই টাকা রিয়া কোথায় পাইছে? ওকে জিজ্ঞেস করেন তো, এক রাতের ভিতরে কিভাবে এতগুলো টাকা পেল। রিয়া, আদিত্য চুপ করবেন প্লিজ। আদিত্য, কেন চুপ করব, বলো এত টাকা কই পাইছিলে? রিয়ার আব্বু, রিয়া কোথায় পাইছিলি? তোকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে বলস নাই, এড়িয়ে গেছোস। রিয়া, হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যর বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করেছি, ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই বিয়ে করে ফেলেছিস, আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস। রিয়া, আব্বু, আমার এইখানে কোনো উপায় ছিল না। আমি যদি টাকাটা না দিতাম, তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবেই হোক টাকাটার দরকার ছিল। রিয়ার আব্বু, তাই বলে তুই বিয়ে করে নিবি? আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? আদিত্য, আঙ্কেল, আপনি আপনার মেয়ের বিয়ে করেছে সেজন্যই মারছেন। আর সেই মেয়ে আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি জানেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল? সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করে ফেলেছিলাম বলে আজ আপনার মেয়েকে এতটা ভালো দেখতে পাচ্ছেন। রিয়া, আদিত্য বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথা বলবে না। যদি একটা কথা বলো, তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আদিত্য, ওকে, আমি আর কিছু বলবো না। রিয়া প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রী আমি হারাতে চাই না। যাকে এতটা কষ্ট দিলাম, তারপরও সে সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে আমাকে স্বামী হিসাবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনোই তোমাকে আর কষ্ট দিব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসাবে মেনে নিচ্ছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। সালেহা চৌধুরী, দাদুভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে? আর বিয়ে করলে ভালো কথা, তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে বললে না যে ও তোমার স্ত্রী? আর রিয়া ভাই কেন তোমাকে স্বামী হিসাবে মানছে না? আদিত্য, দাদিমা, আসলে আদিত্য কিছু বলতে যাবে, তখনই রিয়া বলল, রিয়া, আমি বলতে না করেছিলাম, আমি চাই নাই, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি, তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনোই এত দূরে আসতে দিতাম না। তাহলে আমি সবাইকে বলে দিতাম। তুলি, যা বোঝার বুঝেছি। কাজী সাহেব ওদের দুজনকে নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আর তারপরও তুমি কখনো প্রতিবাদ করো নাই। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে রিয়াকে আদিত্যর সামনে বসিয়ে দিল। আর এইদিকে কাজী সাহেব সব কিছু ঠিক করে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলি, তুমি কিছু মনে না করলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাইয়ার হবু বউ বলে কিছু বলিনি। তুলি, বিয়ে করতে পারে, একটা শর্ত আছে, লুচ্চামি ছেড়ে দিতে হবে। তুলির কথা শুনে সবাই হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার লুচ্চামি করতে যাব কেন? বিয়েটা তো করেই দেখো। আদিত্যর আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ওর হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তায় চলে গেল। বাসায় গিয়ে যার যার বাসর ঘরের রুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে
ওর কাজিনরা ধরে রেখেছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এই তোরা ছাড়বি? আমার না বাসর হয়েছে, রাফির তো বাসর হয় নাই, ওকে যেতে দে। আর সাথে তোদের মায়া হলে আমাকেও যেতে দে ভাই। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্য আব্বু আম্মুর আর রিয়ার আব্বু আম্মু কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল, ওদের যেতে দে, তোমরা ধরে রেখো না। সালেহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য দৌড়ে গিয়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপর রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। রিয়া, এতক্ষণ পর আসার সময় হলো। আদিত্য, আমি কি করব? ওরা তো ছাড়তে চাইছিল না। রিয়া, ভালো, এখন ঘুমাও যাও। আদিত্য, ও মা, ঘুমাবো কেন? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? রিয়া, বাসর রাত কয়বার করতে চাও? একবার হয়েছে, সারা রাত ঘুমাতে দেও নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে। আদিত্য, তাই নাকি? আচ্ছা, আগে তো কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার 2 হাত ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না করো নাই। আমি ইচ্ছে করেই কাউকে কিছু বলি নাই। রিয়া, আমি মিথ্যা বলছি এই জন্য আমার স্বামীর চরিত্র বিষয়ে আমি জানি। আর আমি চাই নাই আমার স্বামীর চরিত্রর ব্যাপারটা আর কেউ জেনে যাক। আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই। তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোট হতে দেখতে পারবো না। রিয়ার কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসাবে পেয়েছি। সেদিন আমি শখের বশে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করি নাই। আই লাভ ইউ জান। রিয়া, আই লাভ ইউ টু জান। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো। গল্পটা এখানেই শেষ হলো, সমাপ্ত। নামাজ ছেড়ে দিও না বন্ধু, এপারের চেয়ে ওই পারের জীবন আরও বেশি সুন্দর। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।